হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের গল্প, দুলেন্দ্র ভৌমিকের লেখা বড় মামার গোয়েন্দাগিরি। আজ পড়ছি প্রথম পর্ব। আমার বড় মামা সম্প্রতি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। স্বেচ্ছা অবসর নয়, চাকরির পুরো মেয়াদ পূর্ণ করে বাড়িতে এলেন। বড় মামা আমাদের খুবই ভালোবাসেন এবং আমরাও ততোধিক ভালোবাসার চেষ্টা করি, কিন্তু পেরে উঠি না। এই না পেরে ওঠার অক্ষমতা আমাদের সব ভাই বোনের কম বেশি আছে। মামার বাড়ি আমাদের কাছে বেজায় সুখের জায়গা। শুধু তককে তককে থাকতে হয় কখন বড় মামা, মেজ মামা অথবা ছোট মামা এসে যান। ছোট মামা চাকরি সূত্রে আপাতত টাটায় এবং মেজ মামা সপ্তাহে একবার করে আসেন। এক রাত থেকে পরের দিনই দুর্গাপুরে চলে যান। মেজ মামাকে উপলক্ষ করে বড় মামা বলেন, আর দুর্গাপুরে গিয়ে কি করবি? শিল্পনগরীর শিল্পটাই তো ঢকে উঠে গেছে। কোন দিন গিয়ে দেখবি অফিসের গেটে তালা। মেজ মামা খুব শান্ত প্রকৃতির লোক, কোনো কথারই চটজলদি জবাব দেন না। বড় মামার দিকে শান্ত চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে জবাব দিয়েছিলেন, দাদা, তোর প্রশ্নের উত্তরটা কাল দেব, আজ একটু ভেবে নি। আমরা জানি আমাদের মেজ মামা এই রকমই। মেজ মামার এই রকম স্বভাব নিয়ে অনেকেই একদা ঠাট্টা রসিকতা করত, তবে ইদানিং আর কেউ করে না। মেজ মামার শ্বশুরমশাইয়ের নাম কানাইবাবু, কানাইলাল চক্রবর্তী। তিনি বিয়ের পর জামাইকে আহ্লাদ করে জিজ্ঞেস করেছিলেন, তোমাদের আদি দেশ তো ছিল খুলনায়, তাই না? মেজ মামা শান্ত গলায় উত্তর দিয়েছিলেন, আজ রাতটা একটু ভেবে নি, কাল বলবো। মেজ মামা শ্বশুরমশাই খুব একটা অবাক হননি, কারণ বিয়ের কথা যখন পাকা হচ্ছে তখন উনি জিজ্ঞেস করেছিলেন, তোমার অফিস তো দুর্গাপুরে, তুমি কত সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেছ? মেজ মামা প্রথমে একটু হাসলেন, পরে উত্তর দিয়েছিলেন, বিয়ের ঝামেলা কেটে যাক, তারপর ভেবে বলবো। তাই মেজ মামাকে শ্বশুরবাড়িতে কেউ বিশেষ প্রশ্ন করতেন না। প্রশ্ন করলেও সেই দিনই তার জবাব আশা করতেন না। মেজ মামা শ্বশুরমশাই তার নিজের আত্মীয়দের কাছে বলতেন, আমার জামাইয়ের কথা বলার ব্যাপারটা একেবারে অন্যরকম। আজ প্রশ্ন করলে সম্ভবত আগামীকাল উত্তর পাব, রেশন দোকানের ডিউ স্লিপের মতো। আমরা মনে মনে মেজ মামিমার কথা ভাবতাম, মেজ মামিমাও কি সব প্রশ্নের জবাব একদিন পর পান? মেজ মামিমা আমাদের ভুল শুধরে দিয়ে বলেছিলেন, একদিন পর নয়, আমার বেলায় এক সপ্তাহ পর। শনিবার রাত্রে বাড়ি আসার পর জানতে চাইলে সেই শনিবার জানা যাবে না, জানতে হবে তারপরের শনিবার। সত্যি বলতে কি, তখন আর মনে করিয়ে দিতে হয় না, ঘরে ঢুকে জুতোর ফিতে খুলতে খুলতে বলে উঠবে, মায়া, গত শনিবার তুমি জানতে চেয়েছিলে না দুর্গাপুরে গরম পড়েছে কি না? হ্যাঁ গো, বেজায় গরম। এরপর যে কি হবে কে জানে। বড় মামার এসব ঝামেলা নেই। কেউ কিছু জিজ্ঞেস করলে তিনি চটজলদি জবাব দেবেন। শুধু জবাবই দেবেন না, জবাবের এত সূক্ষ্ম বিশ্লেষণ আরম্ভ করবেন যে প্রশ্নকর্তা পালাবার পথ খুঁজতে থাকবেন। বড় মামাকে যারা বিলক্ষণ জানেন তারা কখনো বড় মামাকে কোনো প্রশ্ন করেন না। আত্মীয় স্বজন, বাড়ির লোক কিংবা নিকট প্রতিবেশী, তারা কেউই বড় মামার সঙ্গে বিশেষ কথা বলেন না। কিন্তু বড় মামা এমনিতে চমৎকার মানুষ, মনের দিক থেকে উদার, পরোপকারী এবং অনেক বিষয় জানেন। তবুও সবাই তাকে এড়িয়ে চলেন, এমনকি আমরাও। একবার আমাদের এক পরিচিত ভদ্রলোক বড় মামার কাছে এসেছিলেন। ওই ভদ্রলোক একটা বেসরকারি চিট ফান্ডের এজেন্ট। তাদের কোম্পানিতে টাকা রাখলে ভবিষ্যৎ জীবনে কত সুবিধে হবে
এই সব কথা প্রায়ই আমাদের এসে বোঝাতেন। আমরা তো সেই ভদ্রলোকের জ্বালায় তিতি বিরক্ত। বড় মামা ছেলে সন্তু আমায় বলল, এই এজেন্ট ভদ্রলোককে বাবার কাছে পাঠিয়ে দে, ভবিষ্যৎ ঝরঝরে করে দেবে। আমরা সত্যি সত্যি সেই ভদ্রলোককে বড় মামার কাছে পাঠালাম। রবিবারের প্রসন্ন সকাল, একতলার সিমেন্টের বারান্দায় খড়খড়ে রোদ। বড় মামা বারান্দার টেবিলে বসে সকালের জলখাবার লুচি আর বেগুন ভাজা সবে শেষ করে চায়ের কাপে চুমুক দিতে যাচ্ছেন। ঠিক তখন ওই এজেন্ট ভদ্রলোক এসে উপস্থিত। বড় মামা চায়ের কাপে চুমুক না দিয়ে সোজা ভদ্রলোকের দিকে তাকালেন। বড় মামার দুই চোখে বিরক্তি ভরা জিজ্ঞাসা। বড় মামা প্রশ্ন করার আগে এজেন্ট ভদ্রলোক বললেন, আগে আপনার কাছে এলাম। বড় মামা এবার চায়ে চুমুক না দিয়ে হাঁক দিলেন, পটলা, এই পটলা। বাড়ির সব কাজেই পটলা হাজির। কাজও যেমন চটপট করে, মিথ্যে কথাও তেমনই চটপট বলতে পারে। পটলা এসে দাঁড়াতেই বড় মামা হুকুম করলেন, এর জন্য এক কাপ চা। এই পর্যন্ত বলেই এজেন্টের দিকে তাকিয়ে বললেন, লুচি সম্ভবত নেই, শুধু চাই খেতে হবে। পটলা চলে যেতেই এজেন্ট ভদ্রলোক বললেন, আগে স্যার, আমার নাম কৃষ্ণজীবন দাস, আমাদের চিটফান্ডের নাম। বড় মামা তাকে থামিয়ে দিয়ে বললেন, আপনাদের চিট ফান্ডের সঙ্গে আমার কি সম্পর্ক? তবে সম্পর্ক থাকবে নাই বা কেন? কিন্তু থাকবেই বা কেন? এই থাকার মধ্যে কার লাভ বেশি, আমার না আপনাদের? তবে এটা ঠিকই যে শুধু লাভ লোকসানের হিসাব দিয়েই তো দুনিয়া চলে না। কিন্তু তাই বা বলি কি করে? লাভ লোকসান তো শুধু ব্যবসা বাণিজ্যের অঙ্গ না, সে তো সমাজ, জীবন, রাজনীতি, অর্থনীতি সবেরই অঙ্গ। লাভ লোকসান বাদ দিয়ে কি জীবন চলে? আবার চলবে নাই বা কেন? রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধের আন্দোলন করলেন, তাতে তার কি লাভ? বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ চালু করলেন, তার জন্য সরকারের কাছে দরবার করে আইন বানালেন, তাতে বিদ্যাসাগরের কি লাভ? নদের নিমাই পথে পথে নাম কীর্তন করে প্রেম বিলোতেন, তাতে কি তার 2 পয়সা আমদানি হতো? কোনো লাভ নেই। অতএব লাভ লোকসানের হিসেবই একমাত্র হিসেব নয়। তাছাড়া এই আপনারা, আমার কোম্পানির লোকেরা দিন রাত নিঃশব্দে আমাদের ভবিষ্যতের কথা ভেবে যাচ্ছেন। ওদিকে দেশের নেতা নেত্রীরা ভোটের আগে সশব্দে মাইকে বা নিজের অমায়িক ভঙ্গিতে আমাদের এবং দেশের ভবিষ্যৎ নিয়ে ভেবে ভেবে গলদঘর্ম হচ্ছেন। আমার ভবিষ্যৎ নিয়ে আমার বাবাও এত ভাবেননি, কিন্তু আপনি আর আপনার কোম্পানি ভাবছেন। অথচ যার ভাবার কথা ছিল, অর্থাৎ আমার বাবা, তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি বলেই আপনাদের আগমন। আচ্ছা, ভবিষ্যতের জন্য সঞ্চয় সেটা কেমন জিনিস? সঞ্চয় ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যৎ অজানা, অজ্ঞাত। সেই অজানা অজ্ঞাত জীবনের জন্য সঞ্চয় কেন? সঞ্চয় নয় বা কেন? সেই আগামী দিনগুলোতে সুখে থাকবার জন্য সঞ্চয় আবশ্যক, খুবই জরুরি। কিন্তু কখন যে কি ঘটবে সে কথা কেউ বলতে পারে? আপনার কোম্পানি পারে? সম্রাট শাহজাহান কোনো চিট ফান্ডে টাকা রাখেননি। তিনি জানতেন গোটা ভারতবর্ষই তার নিজস্ব ফান্ড, যথার্থ অর্থেই বাপ ঠাকুরদার সম্পত্তি। কিন্তু কি হলো? কত টাকা খরচ করে কত বছর ধরে অমন যে তাজমহল তৈরি হলো, তা কোন কাজে লাগলো? ছেলেদের মধ্যে ঝগড়া, শাহজাহান নিজে অসুস্থ, তারপর দীর্ঘকাল আগ্রার দুর্গে বন্দি জীবন কাটিয়ে 1666 খ্রিস্টাব্দে অশেষ যন্ত্রণা ভোগ করে মারা যান। তাই বলছি। আমরা আড়াল থেকে সেই এজেন্ট কৃষ্ণজীবনবাবুকে দেখতে লাগলাম। খুবই বিপন্ন অবস্থা, হয়তো এক্ষুনি কৃষ্ণ নাম শোনাতে হবে। মাথার টাকে বৃষ্টির ফোঁটার মতো ঘাম জমেছে। বড় মামা দম নেওয়ার জন্য একটু থামতেই কৃষ্ণজীবনবাবু কাতর গলায় বলে উঠলেন,
স্যার, হ্যাঁ, আজ আমি আসি। কৃষ্ণজীবনবাবুর মুখের কথাটাকে তৎক্ষণাৎ জন্টি রোডসের ক্যাচ লোফার মতো লুফে নিয়ে বড় মামা বললেন, আপনার আসা যাওয়ার জন্য আমার অনুমতির প্রয়োজন নেই, তবে একেবারেই যে নেই তাই বা বলি কেমন করে। যাওয়ার সময় বলে যাওয়া যেমন ভদ্রতা, তেমনি আসার সময় বলে কয়ে আসাটাও ভদ্রতা। প্রথমটা পালন করেননি বলে দ্বিতীয়টা যে করবেন না তেমন ছোট লোক আপনি নিশ্চয়ই নন। অবশ্য ঘন ঘন বলা কওয়া করা বা অনুমতি নিলেই যে খুব বড় মাপের ভদ্রলোক হয় তা কিন্তু নয়। তবে বলে কয়ে আসাটাই ভালো। অবশ্য সবসময় ভালো নাও হতে পারে। বলে কয়ে যদি বাড়িতে ডাকাত আসে, তাহলে কি বলে কয়ে এসেছে বলে সেই ডাকাত আসাটা ভালো? বড় মামা তখনও কথার পর কথা সাজিয়ে চলেছেন, নিজেই প্রশ্ন তুলছেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন। কৃষ্ণজীবনবাবুর আর সহ্য হলো না। তিনি এক লাফে বারান্দা থেকে সিঁড়িতে নামলেন এবং সেখান থেকে চলি বলে আর একটা ছোট্ট লাফে শান বাঁধানো উঠোনে। বড় মামা বললেন, আপনার চিটফান্ড? কৃষ্ণজীবনবাবু দ্রুত সদর দরজা পেরোতে পেরোতে বললেন, ফান্ডের কাঁথায় আগুন, আপনি বাঁচলে। যেতে যেতে কি যে বলে গেলেন তার শোনা গেল না। আমরা শুনেছি। আমার দাদুর আমলে এই বাড়িতে বিস্তর লোকজন আসত। রবিবার সকালে বসত আড্ডার আসর। এছাড়া ছুটি ছাটা, দোল, পয়লা বৈশাখ, এরকম আরও কত উপলক্ষ। সেসব যে আস্তে আস্তে উঠে গেছে সেটা কি আমার মামাদের জন্য? আমার বড় মামিমা এবং মেজো মামিমাও তাই বলেন। বড় মামিমা বলেন, হ্যাঁ, এমন পাগলদের বাড়িতে কে আসবে? বাইরে থেকে কিচ্ছুটি বোঝবার উপায় নেই, কিন্তু বাড়িতে ঢুকে দুদণ্ড কথা কইলেই বোঝা যায় কোথায় এসে পড়েছে। বড় মামিমার রাগ হওয়া স্বাভাবিক। বড় মামাকে নিয়ে কত রকম কাণ্ড যে তাকে সামাল দিতে হয়েছে তার আর সীমা সংখ্যা নেই। বড় মামিমার বোনঝির বিয়ে, এ বাড়ির সবার নিমন্ত্রণ, কিন্তু বাড়ি তালা দিয়ে সবার তো যাওয়ার উপায় নেই। তাই বড় মামা, বড় মামি আর মেজো মামি গেছেন। সঙ্গে বড় মামার বড় ছেলে সন্তু। সন্তু তখন মাধ্যমিক দিয়েছে। বিয়ের দিন বড় মামার হাঁকিটাকে সবাই তটস্থ। পাত্রপক্ষ এসে গেছে, বিয়ে চলছে। ছেলের বাবা আর বড় মামা পাশাপাশি বসে গল্প জুড়েছেন। বড় মামি বললেন, তখনই বুঝেছি কিছু একটা গণ্ডগোল হবে, কারণ আমার বোনঝি শ্বশুরমশাই কোনো কথা বলার সুযোগই পাচ্ছেন না। তোদের বড় মামা হাত নেড়ে আঙুল নাচিয়ে একাই বলে যাচ্ছে। বিপদ সামাল দেওয়ার জন্য আমি গিয়ে তোর বড় মামার পিছনে দাঁড়ালাম। তোর মামা তখন কি বলছে জানিস? আমরা বললাম, কি বলছিলেন? বড় মামি বললেন, তোর বড় মামা বলছে বিবাহ একটি পবিত্র অনুষ্ঠান, কিন্তু তাকে অপবিত্র করে তোলে কারা জানেন? আপনার মতো ছেলের বাপেরা। ছেলের বিয়ের জন্য আগেই মেয়ের বাপের কাছে ফর্দ পাঠায়, বলে এটা চাই ওটা চাই। পাত্র যদি হাঘরের ব্যাটা হয় তাহলে তার বিয়ে করা কেন? ছেলের বাবা বলে উঠলেন, আমি কিন্তু কোনো দাবি দাওয়া করিনি। বড় মামা বলে উঠলেন, করিনি মানে? করার কথা মনে আনাই তো পাপ। তবে হ্যাঁ, পাপ পুণ্য, ভদ্রতা অভদ্রতা, শিক্ষা অশিক্ষা, এই সব ব্যাপার আছে। প্রথম দিনের পরিচয় বোঝা যায় না আপনার মধ্যে এইসব আছে কি নেই। তবে এইসব জিনিস থাকবে কেন, আবার থাকবে নাই বা কেন? আফটার অল এই যুগের মানুষ চট করে তো বদলাতে পারবেন না। আর কেনই বা বদলাতে পারবেন না? এই বদল তো সৎ অর্থে। তবে আপনাকে যে সৎ হতেই হবে তার কোনো মানে নেই। আবার সৎ হবেনই না বা কেন? বড় মামি পিছন থেকে দু তিনবার ধাক্কা দিয়েও বড় মামাকে থামাতে পারেননি। বিয়ের কাজ মিটে যাওয়ার পর বরযাত্রীরা যখন রওনা হয়ে যাচ্ছেন, তখন বড় মামা চোখ বাঁচিয়ে সেই ছেলের বাপ ভদ্রলোক বড় মামিকে বলেছিলেন,
আপনার স্বামী ভদ্রলোকটি, এই পর্যন্ত বলার পরই বড় মামি হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলেছিলেন, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আসলে বড় মামিকে থামিয়ে দিয়ে সে ছেলের বাপ বলেছিলেন, মনে করবার কোনো স্কোপই নেই। আমার দাদা লুম্বিনীর ডাক্তার, প্রথম অবস্থায় চিকিৎসা হলে ভালো হয়ে যাবে, দেরি করবেন না। বৌভাত মিটে যাওয়ার পরই লুম্বিনীতে নিয়ে আসুন, আমি দাদাকে বলে রাখবো। বড় মামি বললেন। তখন লজ্জায় আমার মনে হচ্ছিল ধরনী দ্বিধা হও, অথবা আমাকেই বদ্ধ পাগল করে দাও। সত্যি বলতে কি, ছোট মামাকে নিয়ে এইসব কোনো ঝামেলা নেই। ছোট মামা বিয়ে থা করেননি, ঈশ্বর ভক্ত মানুষ। মাঝে মাঝে তন্ত্র চর্চা করেন আর তন্ত্র মতে হাত দেখেন। একবার তার অফিসের বসকে হাত দেখে বলে দিয়েছিলেন, আপনি গাধা গোত্রের মানুষ, আপনার সর্বাঙ্গে শনি, তদুপরি অতিকায় মন্দ লোক। ছোট মামার বস এসব শুনে আদৌ প্রীত হননি, হওয়ার কথাও নয়। ফলে 3 বছর কোনো প্রমোশন হয়নি ছোট মামার। সেই গাধা গোত্রের বসটি অন্যত্র চলে যেতেই এলেন জনৈক রাঘবন। ছোট মামা রাঘবনের পয়সায় ঘটা করে যজ্ঞ করলেন। অধিক রাত্রি পর্যন্ত নিজে জাগলেন এবং সস্ত্রীক রাঘবনকেও জাগিয়ে রাখলেন। সূর্য ওঠার পর বুম কালি বলে হুঙ্কার ছেড়ে ছোট মামা ভবিষ্যৎবাণী করলেন, বেটা, তোর ভাগ্য খুলে দিলাম, এবার মন লাগিয়ে কাম কাজ কর। অফিসের বস হোক আর যেই হোক, যজ্ঞের আসনে বসে ছোট মামা সবাইকে তুই বলে সম্বোধন করেন, এটাই নাকি নিয়ম। হয়তো তাই হবে। হাতে কমণ্ডলু আর চিমটে, মাথায় জটা, গায়ে গমকলের মেঝেতে পড়ে থাকা আটার মতো ফ্যাকে কী সব মাখা। খান কয়েক সাধুকে গঙ্গা সাগর ফেরত এই বাড়িতে আসতে দেখেছি। ওরা সবাইকে ব্যাটা বলে সম্বোধন করেন এবং তুই তোকারি করেন। মুম্বাই থেকে আমার ছোট কাকার মেয়ে জেনি এসেছিল কলকাতায় বেড়াতে। ও মডেল হতে চায়, তাই খুব বেছে বেছে খায়। সেদিন ওর পরনে ছিল জিন্সের প্যান্ট, গায়ে ঢোলা গেঞ্জি, মাথার চুল আমার চেয়েও ছোট করে কাটা। গঙ্গাসাগর ফেরত সাধু জেনিকে দেখে বলেছিলেন, ইধার রাজা বেটা। জেনির আত্মসম্মানে খুব লেগেছিল। সে রাগের গলায় জবাব দিয়েছিল, আমি বেটা নই, সেন্ট% বেটি, বি কেয়ারফুল। জেনিকে ব্যাটা বলে সেই সাধু বেচারি খুব ভুল করেননি। আমার ঠাকুমা নিমতলায় গিয়ে চুল্লিতে ঢোকার 2 দিন আগে পর্যন্ত জেনিকে ছেনি বলে ডাকতেন আর আক্ষেপ করে বলতেন, তোরা কি মেয়েটার আর নাম পেলি না? শেষে ছেনি, হাতুড়ি, ওই সব লাইনে গেলি। গঙ্গাসাগরে সেই সাধুদের দেখে বুঝেছি, সব বয়সের লোকেদের তুই তোকারি করার অভ্যেসটা ওদের সাধু হওয়ার একটা লক্ষণ। আমাদের ছোট মামাকে দেখে সেই ধারণাটা আরও গাঢ় হয়েছে। ছোট মামার তান্ত্রিক সাধনায় অনেকেই নাকি উপকৃত হয়েছে। তার তান্ত্রিক প্রেসক্রিপশনেই রাঘবন 2 বছরের মধ্যে এক্সিকিউটিভ থেকে ম্যানেজার। বড় মামি এবং মেজ মামি দুজনেরই খুব ইচ্ছে হয়েছিল তাদের সাধের তান্ত্রিক দেওরকে দিয়ে বাড়িতে একটা হোমযজ্ঞের অনুষ্ঠান করেন। গোড়ার দিকে বড় মামা কোনো পাত্তা দেননি। মেজ মামা যথারীতি ভেবে বলবো বলে দুর্গাপুরে চলে গেছেন। হপ্তায় হপ্তায় আসেন বটে, কিন্তু ভেবে ওটার সময় পান না। অবশেষে অনেক কাঠ এবং বিস্তর খড় পুড়িয়ে বড় মামার সম্মতি আদায় হলো। অমাবস্যা এবং শনিবার ছাড়া তান্ত্রিক মতে হোমযজ্ঞ হবে না বলে ছোট মামা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু অমাবস্যা আর শনিবার দুটো একসঙ্গে চট করে পাওয়া গেল না বলে বেশ কিছুদিন অপেক্ষা করতে হলো। টাটা থেকে ছোট মামা এলেন। যেমন ছুটি ছাটায় আসেন তেমনই পোশাক, কিন্তু হোমযজ্ঞের দিন দারুণ ব্যাপার। ঘরের দরজা 2 ঘন্টা বন্ধ। দরজা বন্ধ করে ছোট মামা যে কী করছেন তা আমরা কেউ জানি না।
জানলার পাল্লাও নিপুণভাবে বন্ধ, তদুপরি জানলায় ভারী পর্দা। আমার মামিরা বিষম চিন্তায় পড়ে গেলেন, কিন্তু আমাদের ছাড়া আর কাউকেই সেই দুশ্চিন্তার কথা বলতে পারছেন না। বড় মামিকে আমি বললাম, বড় মামাকে বলো না। বড় মামি নিজের কপাল চাপড়ে বললেন, তোদের মামাগুলো যে কেমন তা কি তোরা আজও বুঝলি না? তোর বড় মামাকে জিজ্ঞেস করলে সেই 7 কাণ্ড রামায়ণ খুলে বসবে, নিজেই প্রশ্ন করবে আবার নিজেই জবাব দেবে, একই সঙ্গে ভালোও বলবে আবার খারাপও বলবে। মধ্যমজনকে আজ জিজ্ঞেস করলে উত্তর পাবো 1 সপ্তাহ বাদে। এই তো আমাদের সংসারের চিত্র। আমরা সবাই খুব উদ্বেগ নিয়ে ছোট মামার ঘরের দিকে তাকালাম। দরজা তেমনই বন্ধ। আমরা দরজায় কান পেতে ঘরের ভিতরের শব্দ শোনার চেষ্টা করলাম। না, কোনো শব্দ নেই। অন্ধকার রাত্রে নদীর পাড়ে যেমন নৈশব্দ থাকে, মনে হলো ছোট মামার ঘরেও তেমনই ভয়ঙ্কর নৈশব্দ থম থম করছে। বড় মামার ছেলে সন্তু আমার দিকে তাকিয়ে বলল, এ যে দেখছি মোল্লার চকের দইয়ের মতো নৈশব্দ জমাট বেঁধে আছে। আয় দরজায় ধাক্কা দি। দরজায় ধাক্কা দেওয়া উচিত হবে কি না চিন্তা করতে করতে দরজা খুলে গেল। সেই সঙ্গে চকলেট বোমা ফাটার মতো পিলে চমকানো হুঙ্কার, বম কালি! আমরা চমকে উঠেছিলাম। আমাদের দিকে তাকিয়ে ছোট মামা বলে উঠলেন, এই তোরাকে, তোরাই কি সেই কিষ্কিন্দার শাখা মৃগ? তারপর 2 মামির দিকে তাকিয়ে বললেন, এই তোরা কারা? আমরা নিশ্চিত হলাম আমাদের ছোট মামা এখন মামা থেকে তান্ত্রিকে উত্তীর্ণ হয়েছেন। আমাদের তো তুই তোকারি করেই থাকেন, সেটাই স্বাভাবিক। আমরা কেউ কেউ তার ভাগ্নে, কেউ কেউ ভাইপো, কিন্তু 2 মামি অর্থাৎ ছোট মামা যখন তার 2 বৌদিকে তুই তোকারি করতে লাগলেন, তখন আর তার তান্ত্রিকতায় কোনো সন্দেহই রইল না। ছোট মামাকে দেখে এখন সত্যিকারের তান্ত্রিক মনে হচ্ছে, যেন এইমাত্র গঙ্গাসাগর অথবা কুম্ভমেলা থেকে সোজা এখানে এলেন। গলায় মোটা মোটা হরিতকি, রং বেরঙের পাথর বা কাঁচের মালা, কপালে লাল ফোঁটা, পরনে রক্ত বস্ত্র, পিঠের ওপর ঝুলছে মেজ মামির চুলের বেনির মতো লম্বা জটা, আবার মাথায় যাত্রা দলের সন্ন্যাসী বা ছদ্মবেশী রাবণের মতো জটা, হাতে চিমটে এবং ঈষৎ তোপড়ানো কমণ্ডলু এবং সারা গায়ে ঘুঁটের ছাইয়ের মতো কী সব মাখা। সন্তু ফিসফিস করে বলল, ছোট কাকা এত সব কস্টিউম কি টাটা থেকে ভাড়া করে নিয়ে এসেছে, নাকি পাকাপাকিভাবে কিনে নিয়েছে? সন্তুর এ কথা জবাব আমার জানা ছিল না। ছোট মামা ধীরে ধীরে হল ঘরের দিকে এগিয়ে গেলেন। ওই ঘরেই যজ্ঞের আয়োজন। হোমযজ্ঞ কেমন হতো এবং তাতে এই পরিবারে কী সুফল ফলতো তা আমি জানি না, কিন্তু যজ্ঞে বসার সময় ছোট মামা বম বম করে যেই বিকট আওয়াজ তুললেন, অমনি বড় মামা মেজ মামাকে উদ্দেশ্য করে বললেন, ব্রজ, এরকম আওয়াজ ছাড়লে তো শব্দ দূষণের দায়ে পড়ব। নিত্য যা আওয়াজ ছাড়লো তা তো 65 নয়, 1000 ডেসিবেল ছাড়িয়ে গেল। আমি বললাম, এবার যজ্ঞ শুরু হলে ধোঁয়াও হবে প্রচুর। বড় মামা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, একই সঙ্গে শব্দ দূষণ এবং বায়ু দূষণ, জামিন অযোগ্য অপরাধ। তুই নে, তোকে কিছু বল। মেজ মামা বললেন, আজ ভাবি কাল বলবো। বড় মামা আমাদের দিকে তাকিয়ে বললেন, হোম যজ্ঞে ধোঁয়া তো হবে, ধোঁয়াহীন যজ্ঞ কি সম্ভব? কেনই বা অসম্ভব? দুনিয়ার কত জিনিসই তো সম্ভব, তবে ধোঁয়াহীন যজ্ঞই বা সম্ভব নয় কেন? দেবভক্তি সে তন্ত্র মতে বা বৈষ্ণব মতে বা শাক্ত মতে, যে মতেই হোক, তার সঙ্গে ধোঁয়ার কি সম্পর্ক? অবশ্য সম্পর্ক থাকবে নাই বা কেন? শিবহীন যজ্ঞ করে দক্ষ তো দক্ষ যজ্ঞ বাঁধিয়েছিলেন। ধোঁয়াহীন যজ্ঞের এফেক্ট কি সেই রকম ম্যাসাকার কিছু?
কম্পিউটারে যোগ্য সম্ভব? বড় মামা আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু বলা হলো না। ছোট মামা ঘাড় ঘুরিয়ে বড় মামার দিকে তাকিয়ে বললেন, বেটা, ইতনা বাত মত কর, চুপচাপ মেরে পিছে बैठ जा। বড় মামা এতই অবাক হলেন যে ছোট মামার দিকে তাকিয়ে মিনিট খানেক কথা বলতে পারলেন না। তারপর যা ঘটল সেটা দেওয়ালির রাতে তুবড়ি ফাটার মতো। প্রথমে জ্বলতে চায় না, খোঁচাখুচি করে আগুন দিতে দিতে হঠাৎ সশব্দে জ্বলে উঠে দুম করে ফেটে যায়। বড় মামারও তাই হলো। কিছুক্ষণ বড় বড় চোখে ছোট মামার দিকে তাকিয়ে থেকে হঠাৎ উঠে পড়লেন। ঘরের আলমারির পিছনে হাত ঢুকিয়ে বের করে আনলেন একটা হকি স্টিক। আমার বড় মামা নাকি একদা খুব ভালো হকি খেলতেন, কিন্তু এই একদাটা যে কবে সেটা আমার দিদিমাও মরার আগে বলে যেতে পারেননি। আমরা তো বড় হয়ে অবধি বড় মামাকে কথার পিঠে কথা সাজিয়ে কথার খেলায় খেলতে দেখেছি, অন্য কোনো খেলায় তাকে দেখিনি। কিন্তু হল ঘরের আলমারির পিছনে বেশ শক্তপোক্ত এই হকি স্টিকটা অনেক দিন থেকেই রয়েছে। সন্তু আমায় বলতো, ওটা খেলবার জন্য নয়, সকালে আর বিকেলে পার্কের পাশের রাস্তা দিয়ে বাবা তো শরীর রক্ষার জন্য হাঁটাহাঁটি করেন, এবং হাঁটাহাঁটির সময় বিচিত্র পোশাক তিনি পরেন। তাতে পথে চড়ে বেড়ানো বেওয়ারিশ কুকুরের দল বাবার পিছন পিছন ঘেউ ঘেউ করতে করতে সঙ্গী হয়। একবার নিম্নবর্ণের পথপালিত একটি বাচ্চা কুকুর বাপকে কামড়ে দিয়েছিল। তারপর থেকে হাঁটাহাঁটির সময় হকি স্টিক তার সঙ্গী। আসলে ওটা কুকুর তাড়াবার যষ্টি বিশেষ। মামার আক্ষেপ, জীবনে একবার এমনই একটা কুকুর কামড়ালো যার কোনো সোশ্যাল স্ট্যাটাস নেই, পথের কুকুর, পেডিগ্রি মোটেই ভালো না। একটা অ্যালসেশিয়ান, বুলডগ বা ডোবারম্যান কামড়ালে এত দুঃখ হতো না। বড় মামা যত জোরে বম কালি কালি বলে হুঙ্কার ছেড়েছিলেন, তার চেয়ে দ্বিগুণ জোরে বড় মামা হুঙ্কার দিলেন, আই নেত্য, তোর মাথা ফাটিয়ে মুড়ো ঘন্ট খাবো, তোর সাধুগিরি আমি আজই ঘুচিয়ে দেব। বড় মামা দু হাতে হকি স্টিক তুলে দাঁড়িয়েছেন। ভঙ্গিটা এমনই যেন চণ্ডীতলার কালী মন্দিরে পাঁঠা বলি দেওয়ার জন্য সিঁদুর মাখা খাঁড়া তোলা হয়েছে। হোম শুরুর আগেই মামার চোখে তীব্র হোমাগ্নি। দক্ষযজ্ঞের মতো একটা ব্যাপার ঘটে যাবে এই আশঙ্কায় বড় মামি উঠে এসে মামাকে থামাতে চেষ্টা করছেন। মেজ মামি মেজ মামাকে কাতর কণ্ঠে অনুরোধ করে যাচ্ছেন, হোগো, দাদাকে থামাও, মাথা ফাটাফাটি হবে যে। দাদা বলছেন নিত্য ঠাকুরপোর মাথা ফাটিয়ে মুড়ো ঘন্ট খাবেন, তুমি কিছু একটা করো। মেজ মামা নির্বিকার ভঙ্গিতে বললেন, ব্যাপারটা দেখি, তারপর ভাবি, তারপর ফিরে এসে আসছে শনিবার। মেজ মামিমা ধৈর্য রাখতে পারলেন না, খেপে গিয়ে বলে উঠলেন, এতকাল তো শুধু ভেবেই গেলে, এবার না ভেবে একটা কাজ করে দেখাও তো। এত কাণ্ডের মধ্যে ছোট মামা কিন্তু তার সেই তোবড়ানো কমণ্ডলুটা নিয়ে উঠে দাঁড়িয়েছেন। কমণ্ডলু থেকে হাতের খাবলায় কিছু জল নিয়ে বড় মামার গায়ে ছিটিয়ে দিয়ে স্নেহের কণ্ঠে বলে উঠলেন, বেটা নন্দ, শান্ত হো যা, গুस्सा बड़ी खराब चीज है। তারপর বড় মামিমার দিকে তাকিয়ে বললেন, बेटी, तू तेरा पति को शांत कर, अभी पूजा पाठ का क्रियाक्रम शुरू होगा। বড় মামা আরো রেগে গিয়ে বললেন, দেখলে নেত্রটার কাণ্ড, দেখলে সমানে তুই তোকারি করে যাচ্ছে। মাথা নয়, আমি ওর শিরচ্ছেদ করব। তোমার বটি কোথায়, বটি? বড় মামি বললেন, মাছের দোকানদাররা এখন আঁশ ছাড়িয়ে মাছ কেটে দেয়, এখন আর কারো হেসেলেই আঁশ বটি নেই। বড় মামা হুঙ্কার দিয়ে বললেন, তরকারি কাটার বটিই দাও, ওকে আমি পটেটো চিপসের মতো কুচি কুচি করে কাটবো। ততক্ষণে বড় মামা হকি স্টিক ছেড়ে তরকারি কাটা বটির খোঁজ করছেন।
ইতিমধ্যে ঘরের কোণে রাখা ফোনটা বেজে উঠতেই সন্তু গিয়ে ফোনটা ধরে বলল, বাবা তোমার ফোন, বড় মাসি জানতে চাইছে হোমযজ্ঞ কখন শুরু হবে। ওরা বাগুইহাটি থেকে অটো করে রওনা দিচ্ছেন। বড় মামা বোনের দিকে যেতে যেতে বললেন, তোর বড় মাসির বাড়িতে কোনো ধারালো অস্ত্র আছে যা দিয়ে নেত্য শিরোচ্ছেদ করা যায়? কেউই বড় মামার কথার উত্তর দিলেন না। বড় মামা ফোনটা ধরে বললেন, দিদি চটপট চলে আসুন, অটো না নিয়ে ট্যাক্সিতে আসুন। আসার সময় একটা ধারালো অস্ত্র, নিজের পক্ষে একটা আঁশ বটি হলেও সঙ্গে নিয়ে আসুন। আজকের হোমযজ্ঞে ওটা দরকার। ফোনটা রেখে দিয়ে বড় মামা হল ঘরের বারান্দায় পায়চারি করতে করতে বললেন, দিদি বটি নিয়ে এলেই নেত্তর গলা কেটে যজ্ঞের আগুনে দেব। কিন্তু আগুনেই বা দেব কেন? গোটা বডি দাহ না করে শুধু মুন্ডু দাহ করার কোনো প্রথা কি আছে? নাই বা থাকুক, নতুন প্রথা আমিই চালু করব। কিন্তু ভাতৃহত্যার দায় কি বর্তাবে না? কিন্তু কেনই বা বর্তাবে? আমি তো রাজ্য লোভে ঔরঙ্গজেব কিংবা সম্রাট অশোকের মতো ভাতৃহত্যা করছি না। পারিবারিক শিষ্টাচার, গুরুজনদের প্রতি মিনিমাম রেসপেক্ট না থাকলে মিনিমাম শাস্তি তাকে পেতেই হবে। পারিবারিক শিষ্টাচার এবং গুরুজনদের রেসপেক্টের ব্যাপারে নো কম্প্রোমাইজ। ঘরের মধ্যে ছোট মামা তখন সশব্দে পূজা পাঠ শুরু করেছেন। হিং রিং ব্রিং এই রকমের নানা ধরনের শব্দ উচ্চারণ করছেন আর ঘরের চারদিকে জল ছেটাচ্ছেন। এই সময় মেজো মামার মেয়ে বিনু গিয়ে বড় মামাকে বলল, জেঠু জেঠু, ছোট কাকার হাতে একটা কলকে, ওই যে মহাদেবের মূর্তির হাতে থাকে সেই রকম, ছোট কাকা ওটা ধরাচ্ছে। নিভে আসা আগুনে ঘি ঢাললে যেমন হয়, বড় মামা তেমনই জ্বলে উঠে বলেন, নেত্য অবশেষে গাঁজাখোর হলো। কোথায় কলকে, কোথায় সেই গাঁজা? হুঙ্কার করতে করতে বড় মামা ঘরে এলেন। এসেই ছোট ভাইকে সরাসরি জিজ্ঞাসা, নেত্য খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কোথায় তোর গাঁজার কলকে? ছোট মামা মৃদু হেসে একেবারে হিমালয় সন্ন্যাসী বা তারাপীঠের শ্মশানে বসা তান্ত্রিক সাধুদের মতো বললেন, বেটা नंद शांत हो जा, पूजा पाठ के बाद मेरे प्रसाद सब कोई को मिलेगा, तुझको भी मिलेगा। ছোট মামা কি ভেবে কি বললেন আর বড় মামা কি ভেবে নিলেন জানি না। বড় মামা উত্তেজিত হয়ে ছোট মামা জটার বেনি ধরে তুমুল আক্রোশে একটা টান দিতেই বেনি সহ জটা খসে পড়ল। ছোট মামার মাথায় ছোট ছোট খাড়া খাড়া চুল, মাথার জটা এখন বড় মামার হাতে। এতক্ষণ ছোট মামাকে যেমন দেখছিলাম, জটাহীন হওয়াতে তাকে অন্য রকম দেখতে লাগলো। পরনে বাকছালের মতো পোশাক, সারা গায়ে ছাই মাখা, কপালে লাল ফোঁটা, হাতে চিমটে। এর সঙ্গে জটা তো মানানসই, কিন্তু জটা চলে গেলে এই পোশাকটা কেমন যেন আলুনি খাবারের মতো। ছোট মামা বড় মামি মেজো মামিদের দিকে তাকিয়ে বললেন, যেই গৃহে তন্ত্র সাধনায় এত বিঘ্ন এবং যেখানে তান্ত্রিকের জটা হরণ করেন গৃহস্বামী, যে স্থানে তান্ত্রিক নির্যাতিত, সেইখানে সেই গৃহে পূজা হোমযজ্ঞ নিষিদ্ধ। গোটা তান্ত্রিক সমাজ এই গৃহকে পরিত্যাগ করবে। দুনিয়ার তান্ত্রিক এক হও, স্বৈরাচারী নন্দদুলাল দূর হাঁটো। ছোট মামা ঘর থেকে বেরিয়ে গেলেন। বড় মামা বললেন, ও কি ভোটের মিছিল লিড করছে? দুনিয়ার কোনো সাধু সন্ন্যাসী বা তান্ত্রিকদের এই রকম স্লোগান দিতে শুনিনি। এই সময় বাড়ির সামনে ট্যাক্সি থামার আওয়াজ হলো এবং একটু পরেই বড় মামির দিদি আর জামাইবাবু এলেন। জামাইবাবুর হাতে বেজায় জং ধরা একটা ভোজালি গোছের যন্ত্র। ওটা বড় মামার দিকে এগিয়ে দিয়ে বললেন, হোমযজ্ঞের অনুষ্ঠানে এসব জিনিস কোন কাজে লাগবে? বড় মামা যন্ত্রটার দিকে একবার দেখে নিয়ে বললেন, আপনার এই জিনিস কোনো কাজেই লাগবে না। এই জং ধরা জিনিস দিয়ে কাউকে কাটা যাবে না, কিন্তু গায়ে ঘষে দিলেই টিটেনাস হয়ে মারা পড়বে। বড় মামিমার দিদির নাম মনীষা।
তিনি বড় মামিকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রে ছায়া, আসার সময় তোদের বাড়ি থেকে বাকছাল পরা একজনকে বেরিয়ে যেতে দেখলাম। উনি কে? বড় মামি বড় মামার দিকে তাকালেন, পরে বললেন, ভাইটার একটা খোঁজ করবে তো। এই অমাবস্যার রাতে এ ছেলেটা গেল কোথায়? মেজ মামি বললেন, জটা খোলার পর ঠাকুরপোকে যেমন দেখতে হয়েছে, তাতে নাইট গার্ড, পুলিশ এবং কুকুর, 3 দিক থেকেই বিপদের আশঙ্কা। বড় মামাকে এবার একটু চিন্তিত দেখালো। বড় মামা এবং মেজ মামা দুজনের কারোরই খুব একটা গরজ ছিল না, কিন্তু 2 মামিমা আর সেই সঙ্গে বড় মামিমার দিদি জামাইবাবুর তাড়নায় 2 মামা বেরিয়ে পড়লেন ভাতৃ সন্ধানে। সাজগোজ করে বেরোতে আধ ঘন্টার বেশি সময় চলে গেল। বড় মামার একখানা পুরনো ফিয়েট গাড়ি আছে, অধিকাংশ দিনেই গ্যারেজে পড়ে থাকে। এই গাড়িটা জনৈক ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে কেনার পর বড় মামি কখনো পয়লা চোটে গাড়িটাকে চলতে দেখেননি। এবারেও তাই হলো। অনেক রকম আওয়াজ করে গাড়িটা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করার পর বড় মামি 2 হাত কপালে ঠেকিয়ে বলে উঠলেন, দুকা দুকা, সবাই যেন গাড়ি সহ ফিরে আসে। বড় মামি জামাইবাবু বললেন, সে আবার কেমন কথা? গাড়ি যখন গেল তখন তো গাড়ি নিয়েই ফিরবে। বড় মামি বললেন, না দাদা, এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা কেনার 2 মাস পর থেকেই গাড়ি নিয়ে আর সব সময় ফেরা সম্ভব হয় না। বিকল হয়ে মাঝপথে পড়ে থাকে, আমরা ট্যাক্সি করে ফিরে আসি। বড় মামি জামাইবাবু বললেন, কিন্তু গাড়িটা থাকে কোথায়? এবার মেজ মামি বললেন, ফোন করে বাড়ি থেকে পটলাকে নিয়ে যাই, তারপর লোক দিয়ে ঠেলে ঠুলে কোনো গ্যারেজে, পেট্রোল পাম্পে, না হয় কারো বাড়ির সামনে গাড়ি রেখে চলে আসি। সেই গাড়িতে পটলা ঘুমিয়ে থাকে। জামাইবাবুর বড় বড় চোখ আরও বড় হয়ে গেল। ওদিকে তখন অন্য দৃশ্য। গাড়ি বাইপাসে পড়ার আগেই বড় মামা মেজ মামাকে জিজ্ঞেস করলেন, ব্রজ, কোন দিকে খুঁজতে যাব বলতো? কোথায় গেলে এক চান্সে পাওয়া যাবে? মেজ মামা বসেছিলেন বড় মামার পাশে। বড় মামার হাতে স্টিয়ারিং, চোখ সামনের দিকে। মেজ মামা বড় মামার দিকে একবার দেখে নিয়ে বললেন, আজকে রাত্রে একটু ভাবি, কাল দুপুর নাগাদ বলতে পারবো। বড় মামা শুধু বিরক্তি ভরা কণ্ঠে বলে থেমে গেলেন। এই সময় পিছন থেকে একটা পুলিশের জিপ গাড়ি বড় মামার গাড়িটাকে ওভারটেক করে যেতেই বড় মামা বললেন, চল আগে পুলিশ স্টেশনে গিয়ে একটা ডায়েরি করি। কিন্তু কোন পুলিশ স্টেশনে যাওয়া উচিত? নেতো উধাও হলো আমার বাড়ি থেকে, তার মানে সল্টলেকের থানাতেই ডায়েরি করা উচিত। ওখান থেকেই ফোন করে মিসিং স্কোয়াডে জানানো যাবে। তুই কি বলিস ব্রজ? মেজ মামা সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে জবাব দিলেন, একটু ভেবে দেখি। বড় মামা এবার আর হুঁ বলে থামলেন না, ধমক দেওয়ার গলায় বললেন, তোর ভাবা ভাবিটা এবার একটু কমা। বড় মামা গাড়ি নিয়ে সল্টলেকের একটা থানায় এলেন। গাড়ি থেকে নামার আগে বড় মামার মোবাইল বেজে উঠল। বড় মামা ফোনের দিকে তাকিয়ে নম্বরটা দেখতে দেখতে বললেন, মনে হচ্ছে নতুন ক্লায়েন্ট। ফোন কানে দিয়ে বললেন, ইয়েস, নন্দদুলা স্পিকিং। কি হয়েছে? সাইকেল চুরি হয়েছে? এসব কেস তো পেটি কেস, এসব থানায় গিয়ে বলুন। আমি এরকম কেস নিই না। আরে না না, আরে দূর মশাই, আমার ডাকাবুকো ছোট ভাই নেত তো উধাও, তাকেই খুঁজে পাচ্ছি না, তো আপনার সাইকেল খুঁজবো কখন? বড় মামা মোবাইলে সুইচ টিপে লাইনটা কেটে দিলেন। থানার বড়বাবু বড় মামাকে চিনতেন, দেখেই বললেন, আসুন মিস্টার চক্রবর্তী, বলুন কি খবর। বড় মামা বসতে বসতে বললেন, খবর তেমন ভালো নয়। তবে ভালো নয় কথাটা বলি কেমন করে? আমার কাছে যা ভালো নয় সেটা হয়তো আপনার কাছে ভালো। আমার অনিদ্রা রোগ আমার কাছে ভালো নয়, কিন্তু আমার ব্লকের নাইট গার্ডদের কাছে ভালো, কারণ তারা ভাবে চক্রবর্তীবাবু জেগে আছেন। অতএব এখন আমাদের পাহারা না দিলেও চলবে।
ঠিক তেমনই। বড়বাবু বললেন, স্যার যদি একটু সংক্ষেপে বলেন তাহলে বাধিত হব, কারণ আমাকে এখনই একবার রাউন্ডে বেরোতে হবে কি না। বড় মামা হাতের মোবাইলটা বড়বাবুর টেবিলের ওপর রাখতে রাখতে বললেন, আপনারা এই যে ঘন ঘন রাউন্ড মারেন, তাতে পেট্রোল পাম্পের বিক্রি বাড়া ছাড়া আর কারো লাভ হয় কি? অবশ্য জগতে লাভ লোকসানের দেখার দায় তো আপনার নয়, কিন্তু তাই বলে কোনো লাভ লোকসানের দায় নেবেন না, তাই বা কেমন করে হয়? আবার এটাও ঠিক, কেমন করেই বা হবে না। বড়বাবু এবার উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে এখন উঠতে হবে, আপনার বক্তব্য। বড় মামা বললেন, আমার বক্তব্য যে আপনাকে শুনতেই হবে তেমন কোনো বাধ্যবাধকতা আপনার নেই, কিন্তু বাধ্যবাধকতা থাকবে নাই বা কেন? আমাদের বক্তব্য শোনা এবং তার প্রতিকারের চেষ্টা করা আপনার কর্তব্য। সত্যি বলতে কি, সব কর্তব্যই সব সময় পালন করা সম্ভব নয়, তবে সম্ভব অসম্ভবের ব্যাপারটা ইচ্ছা নির্ভর। সেই ইচ্ছা হচ্ছে এক ধরনের বিবেকবোধ তাড়িত গুণ। তবে বিবেক থাকলেই যে বিবেকবোধ এবং তাড়না থাকবে তার কোনো মানে নেই, কেননা। বড়বাবু অসহায়ের মতো বড় মামার দিকে তাকালেন, তারপর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার ঘরে এলেন বড়বাবুর সহকারী। বড় মামা সেই রোগা লিকলিকে লোকটাকে দেখতে দেখতে প্রশ্ন করলেন, আপনি? লোকটি উত্তর দিল, আমার নাম ভীমচন্দ্র পাণ্ডে। বড়বাবু আমাকে পাঠালেন আপনার বক্তব্য শোনার জন্য। বড় মামা ভীমচন্দ্রের পা থেকে মাথা পর্যন্ত আবার দেখে নিয়ে বললেন, বিশ্বাস হচ্ছে না, একেবারেই বিশ্বাস হচ্ছে না। ভীমচন্দ্র বললেন, কি বিশ্বাস হচ্ছে না? বড় মামা বললেন, আপনার নাম। এত রোগা লিকলিকে ভীম আমি আজ পর্যন্ত দেখিনি। এবার ভীমচন্দ্র একটু হাসল, পরে বলল, আপনার কোম্পানি কেমন চলছে? বড় মামা বললেন, সেসব পরে হবে। আমার ছোট ভাই নেত্য, ভালো নাম হচ্ছে নিত্যগোপাল চক্রবর্তী, সে বাড়ি থেকে উধাও। পরনে বাকচাল, মাথায় খাড়া খাড়া চুল, গায়ে ছাই মাখা, কপালে লাল ফোঁটা, হাতে সম্ভবত চিমটে এবং কমণ্ডলু, গলায় নানা রকম মালা। ভীমচন্দ্র অবাক চোখে বড় মামার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, আপনার ভাইয়ের এরকম পোশাক কেন? এমন দশা কে করলো? গলায় কিসের মালা? বড় মামা উত্তর দিলেন, কারো দরকার হয়নি, আমার ভাই একাই নিজের ওই দশা করেছে। গলায় নানা রকম মালা, নরমুণ্ডের মালা বা করটির মালাও হতে পারে। ভীমচন্দ্র অন্য একটা চেয়ারে ধপাস করে বসে পড়তে পড়তে বলল, এ তো যেমন তেমন দশা নয়, রীতিমতো দুর্দশা। এই পোশাকের কোনো লোককে তো কিডন্যাপও করবে না। উনি মানে আপনার ভাই গেলেন কোথায়? বড় মামা বিরক্ত হয়ে উত্তর দিলেন, সেটা জানা থাকলে তো সোজা সেখানেই যেতুম, আপনার কাছে আসতুম না। আপনি দয়া করে আমার ডায়েরিটা নিন। তবে এতে আপনার দয়া কেন? ডায়েরি নেওয়াই তো আপনাদের কাজ। তবে কাজ বলেই যে সবসময় কেবল ডায়েরি লিখতে হবে এমন কোনো কথা নেই। তবে কথা থাকবে নাই বা কেন? ভীমচন্দ্র ডায়েরি বুক বের করে বলল, বলুন, আমি ডায়েরি লিখছি। বড় মামার জন্য অনেকক্ষণ সময় লাগলো ডায়েরি লিখতে। ডায়েরি লিখে বড় বাবুর ঘর থেকে বেরোবার সময় বড় মামা বললেন, একটু সাহায্য চাই, দুজন সেপাইকে আমার সঙ্গে দিন। ভীমচন্দ্র বলল, কেন, ওরা কোথায় যাবে? বড় মামা উত্তর দিলেন, বেশি দূরে নয়, আমার গাড়িটাকে একটু ঠেলে দেবে। গাড়িটা ভালো, কিন্তু কিঞ্চিত অলস প্রকৃতির। কিছুটা পথ এসে একবার দাঁড়িয়ে গেলে আর চালু হতে চায় না, তখন পিছন থেকে ঠেলতে হয়। শুনছিলেন দুলেন্দ্র ভৌমিকের লেখা বড় মামার গোয়েন্দাগিরি। আজ শুনলেন প্রথম পর্ব। পরের দিন এসে হাজির হব দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।